দেশের জন্য প্রাণ দেয়া বীরদের কথা আমরা সবাই জানি, কিন্তু দেশের জন্য নিজের নাম আর পরিচয়টুকু চিরতরে মুছে ফেলা মানুষের গল্প কি আমরা জানি? স্বাধীনতা দিবস আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। চারিদিকে যখন তেরঙ্গা ওড়ার প্রস্তুতি চলছে, তখন এমন এক অদৃশ্য সৈনিকের কথা আজ আপনাদের জানাবো, যার কোনো ইউনিফর্ম ছিল না, যার লড়াইয়ের কোনো ছবি নেই। তিনি রবীন্দ্র কৌশিক, ভারতের গুপ্তচরের ইতিহাসে সেই কিংবদন্তি যাকে সবাই ব্ল্যাক টাইগার নামে চেনে। 1952 সালের 11 এপ্রিল রাজস্থানের শ্রী গঙ্গানগরে জন্ম রবীন্দ্র কৌশিকের। থিয়েটারের প্রতি তার প্রবল টানই তাকে জীবনের সবচেয়ে কঠিন মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছিল। মাত্র 23 বছর বয়সে দেশের ডাকে তিনি এক চরম বিপদের পথ বেছে নেন। ভারতের স্বার্থে তাকে যেতে হবে পাকিস্তানে, সম্পূর্ণ অচেনা এক মানুষ হয়ে। দীর্ঘ গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ শেষে উর্দু ভাষা এবং ইসলাম ধর্মের রীতিনীতি নিখুঁতভাবে আয়ত্ত করে 1975 সালে তিনি পাকিস্তানে পা রাখেন। তার নতুন পরিচয় হয় নবী আহমেদ শাকির। 70 দেশে গিয়ে নিজের এই নতুন পরিচয়কে একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন তিনি। করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন নিয়ে পড়ার জন্য। সেখান থেকে তিনি সফলভাবে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করার পর তিনি যোগ দেন পাকিস্তানি সেনাবাহিনীর মিলিটারি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। একজন অডিটর বা হিসাবরক্ষক হিসেবে তার চাকরি জীবন শুরু হয়। আর এই গুরুত্বপূর্ণ পদে থাকার সুবাদে পাকিস্তানি সেনাবাহিনীর একেবারে অন্দরমহলে তার যাতায়াত শুরু হয়। সেখান থেকে তিনি অত্যন্ত গোপনে ভারতের কাছে পাচার করতে থাকেন একের পর এক অমূল্য সামরিক তথ্য। তার এই অসামান্য অবদানের জন্যই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে ব্ল্যাক টাইগার উপাধি দিয়েছিলেন। এই ছদ্মবেশের আড়ালেই পাকিস্তানে তিনি এক সাধারণ যুবকের মতো নিজের ব্যক্তিগত জীবন শুরু করেছিলেন। সেখানকার এক স্থানীয় মেয়ে আমানতকে বিয়ে করেন তিনি, তাদের এক ছেলেও হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তার স্ত্রী বা শ্বশুরবাড়ির কেউ গুণাক্ষরেও জানতে পারেননি যে তাদের জামাই নবী আহমেদ শাকির আসলেই একজন ভারতীয় গুপ্তচর। আমানত জানতেন তার স্বামী পাকিস্তান সেনাবাহিনীর একজন সাধারণ হিসাবরক্ষক। দিনের বেলা সামরিক অফিসে হিসাবের খাতা দেখা আর রাতের অন্ধকারে নিজের দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা। এইভাবে নিখুঁত এক দ্বৈত জীবন কাটাতেন রবীন্দ্র। 70 দেশে কাটানো এই দীর্ঘ সময়ে মাত্র একবারই নিজের দেশে ফেরার সুযোগ পেয়েছিলেন তিনি। 1979 সাল নাগাদ নিজের ভাইয়ের বিয়ে উপলক্ষে খুব গোপনে অল্প কয়েকদিনের জন্য নিজের জন্মভূমিতে ফিরেছিলেন রবীন্দ্র। বিয়ের আনন্দ কাটিয়ে তারপর আবার পাড়ি দেন পাকিস্তানে। কে জানতো নিজের দেশের মাটিতে সেটাই হবে তার শেষ পা রাখা। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু 1983 সালে অন্য এক ভারতীয় গুপ্তচরের ভুলে পাকিস্তানের রবীন্দ্রর আসল পরিচয় ফাঁস হয়ে যায়। এরপর শুরু হয় তার জীবনের মর্মান্তিক অধ্যায়। দিনের পর দিন চরম অত্যাচার সহ্য করতে হয় তাকে। প্রথমে মৃত্যুদণ্ড, পরে সেটা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। শিয়ালকোট, কোট লাখপত, মিয়ানওয়ালি, পাকিস্তানের এক জেল থেকে অন্য জেলে কাটতে থাকে তার যন্ত্রণাদায়ক বন্দি জীবন। জেলের অন্ধ কুঠুরি থেকে গোপনে পরিবারের কাছে চিঠি পাঠাতেন তিনি। জানা যায় ছেলের বন্দি দশা এবং অকথ্য অত্যাচারের বিবরণ দিয়ে লেখা এমনই এক চিঠি বাড়িতে পৌঁছানোর পর সেই চরম আঘাত সহ্য করতে পারেননি রবীন্দ্রর বাবা। চিঠি পাওয়ার পরে মর্মান্তিক সেই শোকে তার মৃত্যু হয়। এদিকে জেলের 4 দেয়ালে বন্দি রবীন্দ্র এক চিঠি থেকে আরেক চিঠিতে কেবল আক্ষেপ করে লিখতেন, ভারতের মতো একটা বড় দেশের জন্য যারা নিজের সবটা দিয়ে দেয়, তাদের কি শেষ পর্যন্ত এটাই প্রাপ্য? 1983 সালে তার বন্দি জীবন শুরু হওয়া থেকে 2001 সালে তার মৃত্যু পর্যন্ত দীর্ঘ 18 বছরে
ভারতের প্রধানমন্ত্রী বদলেছে 8 বার। দিল্লিতে বারবার ক্ষমতার হাত বদল হয়েছে, সরকার বদলেছে, কিন্তু রবীন্দ্র কৌশিকের ভাগ্য বদলায়নি। তার মা এবং ভাই দেশের এক সরকারের থেকে অন্য সরকারের দরজায় দরজায় ঘুরেছেন তাকে দেশে ফেরানোর আশায়, কিন্তু প্রতিটি সরকারের তরফ থেকে মিলেছে কেবল সংক্ষিপ্ত উত্তর। তার বিষয়টি পাকিস্তানের কাছে তোলা হয়েছে। 2001 সাল। দীর্ঘ 16 বছরের বেশি বন্দি জীবন, দুর্বিষহ পরিবেশ আর অসুস্থতার কাছে হার মেনে পাকিস্তানের মিনওয়ালি জেলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্র কৌশিক। নিজের দেশের মাটিতে ফেরা তার আর হলো না। মৃত্যুর আগে পরিবারের কাছে পৌঁছানোর শেষ দিকের একটি চিঠিতে তিনি এক বুক অভিমান নিয়ে লিখেছিলেন, তিনি যদি একজন আমেরিকান হতেন তাহলে 3 দিনের মধ্যেই তাকে এই জেল থেকে বের করে নিয়ে যাওয়া হতো। এই কথাটা শুধু একজন অসহায় বন্দির কষ্ট ছিল না, ছিল এক প্রবল দেশপ্রেমিকের বুক ফাটা আর্তনাদ। আগামী 15ই আগস্ট আমরা যখন সগর্বে তেরঙ্গাকে স্যালুট জানাবো, তখন অন্তত একবার রবীন্দ্র কৌশিকের মতো সেই সব অদৃশ্য সৈনিকদের কথা মনে করা উচিত। এরা সীমান্তে দাঁড়িয়ে গুলি চালাননি, কিন্তু দেশের জন্য নিজের নাম, পরিবার, জীবন সবকিছু এক অভিমান নিয়ে নিঃশব্দে বিলিয়ে দিয়েছিলেন। জয় হিন্দ।